নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক পরিবেশ তৈরি সম্ভব বললেন তারেক রহমান। দেশ যেন চরমপন্থা ও মৌলবাদী শক্তির অভয়ারণ্য না হয়। নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে বলছে জামায়াত। পিআর পদ্ধতিতে ভোটের দাবি। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই ইসিকে নির্দেশনা দিয়েছে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। ছাড় পাবে না সিলেটের পাথরখেকোড়া। বিদেশে বাংলাদেশের অবশিষ্ট কয়েকটি মিশন থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি, নির্দেশনার সঙ্গে নেই নির্বাচনের কোনো সম্পর্ক। এবং গণহত্যা মামলায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যে শেষ হতে পারে, জানালো প্রসিকিউশন। দেখছিলেন শিরোনাম। সংবাদ রাতে আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। দেশে একটি জবাবদিহিমূলক পরিবেশ তৈরি একান্ত প্রয়োজন। তা সম্ভব কেবল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশ যাতে চরমপন্থা ও মৌলবাদী শক্তির অভয়ারণ্য না হয় সেদিকেও লক্ষ্য আছে বিএনপির। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির মিডিয়া উইং ও জাতীয় কবিতা পরিষদ। নতুন বাংলাদেশ গড়ার সুপারিশ তুলে ধরে বক্তারা অভিযোগ করেন, বিএনপির অর্জন ধ্বংস করতে জুলাই অভ্যুত্থানের পর দেশে এক ধরনের মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে। মুক্তিযুদ্ধ ও রক্তাক্ত জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা মানে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি নৈতিক, গণতান্ত্রিক, মানবিক ও সাংস্কৃতিক রাষ্ট্র নির্মাণ করা। এক শ্রেণীর সুবিধাখোর শক্তি সেই বিএনপির অর্জনকে বিনষ্ট করবার জন্য নানা রকম কূটকৌশল পেতে রেখেছে এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে প্রশাসন যন্ত্রে এক ধরনের মৌলবাদী শক্তি তারা সেখানে বসে বিএনপির অর্জনকে খাটো করে দেখবার চেষ্টা করেছে। বিএনপি শাহী রাজনৈতিক দল যেটা সবসময় বাক স্বাধীনতায় বিশ্বাস করে, সমালোচনার অধিকার দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসন আমল ছিল আগ্নেয়গিরির মতো, যা 5 আগস্ট শেষ হয়েছে। এখন সময় গণতন্ত্রের সৌরভ ছড়ানোর। আগুনের চ্যাপ্টার তো শেষ 5 আগস্ট। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। দেশ যেন চরমপন্থী ও মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত না হয়, তা বিএনপির অন্যতম লক্ষ্য, জানান সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। আদর্শিক ভিন্নতাকে সমস্যা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সর্বাগ্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। একজন প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনেও প্রথম ও শেষ বাংলাদেশী হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে সেনা ও নৌবাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়াবে নির্বাচন কমিশন। রোববার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী আসনে সীমানা নির্ধারণ, আচরণবিধি ও সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে আরো সেনা ও নৌবাহিনী সদস্য মোতায়েন করবে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। যদি প্রয়োজন হয় তারা আরো বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন। তারা আর জাতীয় পরিচয়পত্র থাকলে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করবে ইসি বলেও জানান তিনি। প্রবাসী ভোটের ব্যাপারে যেটা তারা বলেছেন যে যাদের এনআইডি আছে, ই পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট, এমআরপি আর কি, যেটা তাদের সবাইকে তারা আশা করতেছেন যে তারা আসন্ন নির্বাচনে তাদের ভোটের উপযোগী করে তুলতে পারবেন। শেষে নির্বাচনে না ভোট বিএনপির কোনো দাবি ছিল না, কিন্তু এটি কিছু বিশিষ্ট ব্যক্তিদের সুপারিশে যুক্ত হয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান। আমরা তো বিষয়টা বিবেচনা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জ থেকে বিপুল পরিমাণ মূল্যবান সাদা খনিজ পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নিরাপত্তা ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রোববার দুপুরে সচিবালয়ে তিনি জানান, এ ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা দ্রুতই জানানো হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 5 আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষে থাকা এটি বর্তমানে লুটে ক্ষতবিক্ষত স্পটে পরিণত হয়েছে। পাথরের সঙ্গে বালু লুট করা হচ্ছে, অথচ পর্যটন কেন্দ্রের চারদিকে বিজিবি 4টি ক্যাম্প ও পোস্ট রয়েছে। রোববার নিজ দপ্তরে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেন, প্রশাসনের দুর্বলতা এবং কারোর যোগ সাদস্যে সিলেটের পাথর লুট হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। সর্বদলীয় যে ঐক্যের কথাটা আমি বলেছিলাম, সেই সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগ সাজস্য ছিল, কিন্তু এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায়। আবার নীরবতাও ছিল, তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিলেন না। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগ সাজস করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব কিনা দ্রুতই দেখতে পাবেন। এদিকে জাতীয় নির্বাচনে উপদেষ্টা বলেন, সরকার কারো কথায় কাজ করে না, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। সরকার সবকিছু বিবেচনা করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের সময় দিয়েছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। বলে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আর একটা হাসিনার জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান শীর্ষক জাতীয় সেমিনারে তিনি মন্তব্য করেন। বলেন, পিআর পদ্ধতি ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান শীর্ষক জাতীয় সেমিনার। রোববার বিকেলে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যান্য দলের নেতৃবৃন্দ ছাড়াও এতে আইন বিশেষজ্ঞরাও অংশ নেন। টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। জুলাই সনদের সবকিছুকে তারা পালন করে যাবেন, সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবেন না। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বলেন, যারা পেশি শক্তি দেখাতে পারবে না তারা পিআরের বিরোধিতা করছে। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি ছাড়া
কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারাই নির্বাচন নিয়ে বাধা সৃষ্টি করছে, যারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় না। যারা সংস্কারের বিপক্ষে, তারা নির্বাচনেরও বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে, এরা নির্বাচনের বিপক্ষে। যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায়, এটার নাম কি? ফ্যাসিবাদ, স্বৈরাচার। প্রয়োজনে পিআর পদ্ধতিকে গণভোটে দেওয়ার আহ্বানও জানান জামায়াত নেতারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ঢাকার বাইরে 5 মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন সহ 11 প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। রোববার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর দেশের উত্তরাঞ্চলে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় 9,361 কোটি 92 লাখ টাকা। রোববার একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, চিকিৎসা সেবা সম্প্রসারণে ঢাকার বাইরে 5টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনে প্রকল্প নেওয়া হয়েছে। 5টা মেডিকেল হসপিটাল, এগুলাতে কোনো বার্ন ইউনিট নাই, কিন্তু রোগীরা যখন অগ্নিদগ্ধ হয়ে যেসব রোগী আসে, এটা তো খুব ইমার্জেন্সি, এটা ঢাকা পর্যন্ত আসতে গেলে অনেকের জীবন আশঙ্কা দেখা দেয়। এই সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও জানান, একে ছোট আকারে উচ্চমানের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা। বলেন, সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলেও জানান উপদেষ্টা। শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আর দু একটা বিশ্ববিদ্যালয়ের বেলায় আমরা মনে করেছিলাম যে এগুলো একটু আগের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম চালু হয়েছে এবং এগুলোর জন্য নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন। তো যেহেতু এগুলো আমাদের আবার দ্বিতীয়বার একনেক সভায় আসলো, আমরা এটাকে অনুমোদন দিয়েছি। ঢাকার আজিমপুরে সরকারি কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থার কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। আজিমপুরে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ওয়াশিংটন, দিল্লি, বেজিং সহ 65টিরও বেশি মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরানো হয়। বাকি যে কয়েকটি মিশন রয়েছে তা থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্তের সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। সারা বিশ্বের বাংলাদেশের 82টি মিশন ও উপমিশন রয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের পর 82টির মধ্যে 65টিরও বেশি মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরানো হয়। গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশে বাংলাদেশের অবশিষ্ট যেসব কূটনৈতিক মিশন, কনসুলেট ও দূতাবাসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি রয়েছে তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা লিখিতভাবে নয়, বরং মৌখিকভাবে রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের জানানো হয়। এরই ধারাবাহিকতায় প্রায় অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে। এছাড়াও অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা বিতর্ক থাকলেও সরকার বলছে এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, নির্বাচন বা রাজনৈতিক কোনো ইঙ্গিত নয়। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনার সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না, আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি, কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই এটা
একেবারেই স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি না আসায় সংশ্লিষ্টদের মাঝে নানা প্রশ্ন এখনো বিদ্যমান। কিন্তু দুঃখজনক। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। অক্টোবরের মধ্যে শেষ হবে শেখ হাসিনা বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলা সাক্ষ্য গ্রহণ, এমনটি জানিয়ে প্রসিকিউটর মিজানুর ইসলাম বলেন, এই মামলায় ৮১ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তবে এই মামলার রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য কখন নেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে নেওয়া হয়েছে ৯ জনের সাক্ষ্য। চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ সাক্ষ্য দেন, তুলে ধরেন আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। এছাড়াও খুলনার নাইম শিকদার তুলে ধরেন সেখানকার হত্যাকাণ্ডের চিত্র। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দায়ী করেন তারা। ৩ জন সাক্ষী দিয়েছেন, তার একজন হচ্ছেন জব্দ তালিকার, আপনাদেরকে বলেছি, এবং যে 2 জন সাক্ষী এখন বক্তব্য দিলেন তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে। এই মামলায় সাক্ষ্য দেবেন ৮১ জন। অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি। ম্যাটেরিয়াল উইটনেসগুলো আয়ও ছাড়া অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। সারা দেশে আপনাদেরকে আগেই বলেছি যে কোনো রিপোর্টে আসছে 47টা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটেছে, কোনোটা আছে 54টা ডিস্ট্রিক্টে। এইখানে সারা দেশের যে ঘটনাবলী সমন্বয় করে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমাদের দায়িত্ব। এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই মামলা ছাড়াও রোববার রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ায় আরও 3 মামলায় 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলার তদন্ত রিপোর্ট দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের বিপরীত পাশে ইউরেকা ফিলিং স্টেশনে রোববার সন্ধ্যায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, রোববার সন্ধ্যা 7টা 18 মিনিটে আগুনের সংবাদ পেয়ে 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়। তবে সন্ধ্যা 7টা 47 মিনিটে 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাকি 5টি স্ট্যান্ড বাই ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ একজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এবং তারা বলছে যে পরবর্তীতে তার আমরা তেজগাঁ ফায়ার সার্ভিস এবং কুরুন্ডলা ফায়ার সার্ভিসের 6টি ইউনিট মুভ করে আগুন দ্রুততার সহিত নির্বাপন করে। এছাড়াও আরও 5টি ইউনিট আমাদের পথে ছিল। আগুন যখন নিয়ন্ত্রণে আসছে তখন আমরা 5টি ইউনিট আমরা পথ থেকে আমরা ব্যাক করাই দিই। আগুনের খুবই ভয়াবহতা ছিল, যেহেতু তেলের আগুন, সেহেতু আমরা ফোম ব্যবহার করে আগুনটা খুব কম সময়ের মধ্যে আমরা নিয়ন্ত্রণে আনতে। দেখছেন সংবাদরাত। জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাই সংসদে নারীদের অন্তত 150-র বেশি আসন দেওয়া উচিত বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রোববার বিকালে জুলাই আন্দোলনে নারীদের অবদান এবং রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে খান ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। নারীদের আসন বৃদ্ধি নিয়ে কথা বলেন সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাংবাদিকরা।
ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। জুলাই আন্দোলনে নারীদের অবদান এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে রোববার বিকেলে হোটেল ওয়েস্টিনে ভয়েস ফর চেঞ্জ স্লোগানে সেমিনার আয়োজন করে খান ফাউন্ডেশন। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাংবাদিকরা অংশ নেন। জুলাই আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার পরও তারা সঠিক মূল্যায়ন পাচ্ছে না বলে জানান বক্তারা। সংসদে নারীদের আসন বৃদ্ধির দিকে নজর দেওয়ার দাবি জানান তারা। পুরুষরা তো বললেন না যে এই এনসিপি তোমরা কয়জন নারীর পার্সেন্টেজ দিয়েছো, এই বৈষম্য বিরোধী তোমাদের নারীরা কোথায় গেল? যারা রাত ৩টার সময় পুরুষ ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের তোয়াক্কা না করে, সংগ্রামের তোয়াক্কা না করে মাঠে থাকলো, তারা আজকে উধাও হয়ে গেল। অপর্যাপ্ত হতে পারে, আমার কাছে ক্লিয়ার না। আমার কাছে মনে হচ্ছে সব ধরনের কথাই আছে এখানে। আমার কাছে এটা মনে হয় যদি এটি আলোচনার মূল বিষয় হয়, তাহলে যে পলিটিক্যাল পার্টিগুলো এই ঐক্যবদ্ধ কমিশনে গিয়েছিলেন, প্রত্যেকটা পার্টিরই তো নারী সদস্য আছে, তাদের সেন্ট্রাল কমিটিতেও আছে, থাকারই কথা। তো ওই আলোচনার দিন, ওই বিশেষ দিন, ওই নারীদেরকে কোনো পাঠানো হলো না। সংরক্ষিত দেওয়ার মাধ্যমে তো আমি মনে করি যোগ্য নারী নেতৃত্ব আসে না। আয়োজিত সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান বলেন, সরাসরি নির্বাচনের মধ্যেও নারীদের আলাদা পার্সেন্ট রাখতে হবে। কারণ আমি বলি না এই মুহূর্তে আপনি 100টা সরাসরি নির্বাচনে দেন। আমরা বলতে চাচ্ছি নারীদের যে সমতা, নারীর যে অধিকার, নারীর যে সবকিছু নিয়ে আপনারা নারীকে সেইভাবে সম্মান করেন যে সম্মান নিয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। কারণ গণতন্ত্র, উন্নয়ন যা কিছু বলেন না কেন, আমাদের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী পারবে বাংলাদেশের সমাজকে পরিবর্তন করতে। কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে বেশি করে নারী প্রার্থীকে সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। 2026 সালের ফেব্রুয়ারিতে যে আগামী যে নির্বাচনটি আছে, আমাদের সব রাজনৈতিক দলগুলোর একটা সচেতন সিদ্ধান্ত নিতে হবে। আমি এটা বিশ্বাস করি যে আমরা যত বেশি সংখ্যক নারী প্রার্থী দিতে পারি, আমার মনে হয় সেই সিদ্ধান্ত নিতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য সবার মানসিকতা পরিবর্তন করার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আমি মনে করি আমাদের পুরো অ্যাপ্রোচটা এভাবে পরিবর্তন করলে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 4টি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। জাতিসংঘ, কাতার ও বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠেয় এসব সম্মেলন সম্পর্কে জানাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছেন অন্তর্বর্তী সরকার। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাদের ব্রিফ করেন। আমরা এই সমস্যাটি একটি আসল এবং দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধান চাই। সাহায্য যাতে অব্যাহত থাকে সেই প্রচেষ্টাটা আমরা সবাই মিলে করছি এবং কিছু কিছু দাতা দেশ আমি সম্প্রতি কিছু উদ্যোগের নিশানা পাচ্ছি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের সুরক্ষা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী দেশে 700 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। পাশাপাশি বিদেশে $2,50,000 পাচারের মাধ্যমে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সেন্ট ক্রিস্ট অ্যান্ড নেভিসে নাগরিকত্ব গ্রহণের তথ্য পায় সংস্থাটি। এদিকে অর্থ আত্মসাতে মামলা হয় ডেল্টা গ্রুপের চেয়ারম্যান AKM ফারুক আহমেদ এবং বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ 9 জনের বিরুদ্ধে। বিস্তারিত সহকর্মী ফজলে আদিত্য রিপোর্টে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যারা এখানে বসে আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যবসায়ী গ্রুপ হিসেবে সুপরিচিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের আস্থা, বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা। পট পরিবর্তনের পর থেকে 10 ব্যবসায়ী প্রতিষ্ঠানের দুর্নীতির খোঁজে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। গঠন করা হয় টাস্ক ফোর্স, যার মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপ। প্রাথমিক অনুসন্ধানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর ও তার স্ত্রীর দেশে 700 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। পাশাপাশি বিদেশে $2,50,000 মার্কিন পাচারের মাধ্যমে সেন্ট ক্রিস অ্যান্ড নেভিসে নাগরিকত্ব গ্রহণের তথ্য পায় সংস্থাটি। $2,50,000 মার্কিন পাচার করে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব অর্জন করেন। সুইজারল্যান্ডের লুগানোতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অফ ম্যানে নিবন্ধিত কোম্পানির ব্যাংক হিসাব খুলে বিপুল পরিমাণ অর্থ
পাচার করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রাথমিক তথ্যাদি পাওয়া গেছে। এদিন সাউথ ইস্ট ব্যাংকের প্রায় ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান AKM ফারুক আহমেদ সহ সংশ্লিষ্ট ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফারুক আহমেদ এবং তার স্ত্রী উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ফেরদৌস আরা বেগম সহ সাউথ ইস্ট ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ২৭ লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ ৯ জনের বিরুদ্ধে। মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি দুঃখ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, গতকাল একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা বলেছি, তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে জানা কিছু সমালোচনার কথা বলেছি। সেখানে আমি বলেছি এই সমালোচনাগুলো সব ডাক্তারদের জন্য প্রযোজ্য না। বলেছি অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু অন্য অনেকের মধ্যে অভিযোগও আছে। এই বক্তব্যের পর চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। দীর্ঘ ১৩ বছর পর ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তুষ্ট হয়ে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। ২০১২ সালের ২৩ আগস্ট রাতে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় হত্যার শিকার হন ডাক্তার নারায়ণ চন্দ্র দত্ত নিতাই। রোববার ঢাকার ১০ম বিশেষ জজ আদালতে তোলা হয় ডাক্তার নিতাই হত্যা মামলার আসামিদের। শুনানি শেষে ৫ জনকে মৃত্যুদণ্ড, ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক রেজাউল করিম। তার বাসায় চুরি করে এবং তার সমস্ত স্বর্ণালংকার টাকা পয়সা নিয়ে যায় এবং তাকে হত্যা করে। পরবর্তীতে তাদের ওই আসামিদের বাসা থেকে সেই খোয়া যাওয়া জিনিসগুলো উদ্ধার করা হয়। ১০ জন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করে পুলিশ এবং এই ১০ জন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, প্রত্যেকেই স্বীকার করে। এদিকে রায়ে সন্তুষ্ট না হয়ে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। বকুল বলেছে মাসুম ছুরি মারছে, মাসুম বলেছে বকুল মারছে, নিজের কথা কেউ বলেনি। আমরা মনে করি যে এই রায়টা যথাযথ এবং সঠিক হয় নাই। আমরা উচ্চ আদালতে আপিল করব, আপিলে আমরা ন্যায় বিচার পাবো বলে আমি বিশ্বাস করি। ২০১২ সালের ২৩ আগস্ট হত্যাকাণ্ডের পরদিন বনানী থানায় হত্যা মামলা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডাক্তার নিতাইয়ের বাবা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ষষ্ঠ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর মনোনয়ন সংগ্রহ করেছে ৬৪ জন ও বিভিন্ন হলে ফর্ম নিয়েছে ১০৮ জন। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত ২৫ জন প্রার্থী জমা দিয়েছে মনোনয়ন ফর্ম। বিকেলে সিনেট ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। জানান আগামীকাল নির্ধারিত সময়ে শেষ হচ্ছে ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়। ১৭/৮/২০২৫ আজকে ডাকসুতে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে 64টা। ভোট কেন্দ্র বাড়ানোর বিষয় আমরা একটু পরে মিটিং বসতেছি, মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দেব। সিলেট সদর উপজেলার শালুটিকর ভাটা এলাকায় মাটিচাপা অবস্থায় ১৫,০০০ ঘনফুটেরও বেশি পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। রোববার নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি। আবেদনের প্রেক্ষিতে সময় বর্ধিত করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত। সহকর্মী খালেদ আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে লুটপাটকৃত পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। রোববার সকালে সদর উপজেলার শালুটিকর ভাটা এলাকায় মাটি চাপা অবস্থায় অন্তত ১৫,০০০ ঘনফুটেরও বেশি পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় পাথর লুটের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
এদিকে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে রোববারে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে আগামী বুধবার পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ওটা সময় বর্ধিত করার আবেদন করতে তারা, আমরা 100 দিন সময় বাড়াই দেব, আগামী বুধবার দিন তারা জমা দেবে। এদিকে সাদা পাথর এলাকায় রোববার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার সন্ধ্যায় আমনুরা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার জানান, খুলনা থেকে ফার্নেস অয়েল নিয়ে আমনুরা বিদ্যুৎ কেন্দ্রে আসছিল একটি ট্রেন। স্টেশনে প্রবেশের সময় ট্রেনটি লাইনচ্যুত হলে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ও রহনপুর রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শুরু হয়েছে।